রেগুলার বেসিসে যদি আপনার বাড়ির বাচ্চাটি ঠান্ডা লাগার সমস্যায় ভোগে, তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য। প্রপার গাইডলাইন পেতে চলেছেন আপনারা। ইনিশিয়ালি ডাক্তারের কাছে গেছিলেন একটা সিম্পল জ্বর সর্দি কাশি নিয়ে। তো জ্বর সর্দি কাশির ওষুধ চললো, তার জ্বর সর্দি সবটাই ভালো হয়ে গেল, কিন্তু কোথাও একটা কাশির রেশ থেকেই গেল, সঙ্গে বুকে হালকা কফ, রাত্রিবেলা শুলে ঘড়ঘড় আওয়াজ। কাশির রেশ 15-20 দিনও ঠিক মিটল না। আবার গেলেন ডাক্তারের কাছে, কিছু হাই পাওয়ারের ওষুধ চালালো, তাতে করে কাশিটা কোনো ক্রমে কমলো। কিন্তু একটু ঠান্ডা গরম সিজন চেঞ্জ হতে না হতেই, একটু এসিতে যেতেই, একটু ঠান্ডা জল বা আইসক্রিম খেতেই বাচ্চার কিন্তু আবার সেম প্রবলেম স্টার্ট হয়ে গেল। শুরু হলো জ্বর দিয়ে, সঙ্গে সর্দি এবং কাশি। আবার একই জিনিস রিপিট হলো। আপনি ডাক্তারের কাছে গেলেন, জ্বর সর্দি কাশির ওষুধ দেওয়া হলো, আপনার বাচ্চার জ্বর এবং সর্দিটা কমলো, কিন্তু কাশির রেশটা থেকেই গেল। এবারে আরও সিভিয়ারিটি বাড়লো, আপনি ডাক্তার চেঞ্জ করলেন। এইভাবে প্রায় একটা দুটো নয়, 6 থেকে 7টা ডাক্তার চেঞ্জ করলেন। ধরা পড়লো বাচ্চার ঠান্ডা লাগার টেন্ডেন্সি তৈরি হয়ে গেছে। সঙ্গে আরও নোটিস করলেন বাচ্চার গলায় ইনফেকশন রেগুলার বেসিসে হয়, তার গলার লিম গ্ল্যান্ডসগুলো কনস্ট্যান্টলি ফুলে থাকে। আপনারা হয়তো কমন ভাষায় শুনে থেকেছেন বাচ্চার টনসিলের সমস্যা আছে। টনসিলের সমস্যা এতটাই আছে যে তার ঢোক গিলতে গেলে কষ্ট হচ্ছে আজকাল, সঙ্গে গলার ভয়েসও চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনারা সলিউশন হিসেবে কি পেয়েছেন? যে ওষুধে কোনো কাজ হয় না, অপারেশন করতে হবে। আমার কাছে এরকম কিছু পেশেন্টস আছেন যারা বাচ্চাদের জন্য এই সলিউশন পাওয়ার পরে প্রপার ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ট্রিটমেন্টের দিকে সুইচ করেছেন। হ্যাঁ, অপারেশন ছাড়াও এর ট্রিটমেন্ট সম্ভব প্রপার ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ট্রিটমেন্ট দ্বারা। তাছাড়াও এই বাচ্চাদের মধ্যে দেখবেন ট্রিটমেন্ট করানোর চক্করে আপনারা বাচ্চাটাকে আরও কমপ্লিকেটেড বানিয়ে ফেলছেন। যেটা একটা সিম্পল কাশির সমস্যা ছিল, সেটা আজকাল হয়ে যাচ্ছে বাচ্চার লাংসে কনস্ট্যান্ট কফ বসছে, তার শ্বাসকষ্টের সমস্যা বাড়ছে, সে রাত্রিবেলা ঠিকঠাক ঘুমোতে পারছে না, তার নাক বন্ধ হয়ে যাচ্ছে, বুকে একটা চাপ বোধ হচ্ছে, সঙ্গে সারা রাত একটা বুকের মধ্যে ঘড়ঘড় আওয়াজ শুনতে পান। ওষুধের ডোজ বাড়তে থাকলো, অ্যান্টিবায়োটিক্স আরও স্ট্রং হলো, একটা টাইমে অ্যান্টিবায়োটিক্স ফেল, চলে যেতে হলো স্টেরয়েডসের দিকে। স্টেরয়েডস রেগুলার বেসিসে চললো, সঙ্গে চললো ইনহেলার, নেবুলাইজার, সিভিয়ার কেসে অক্সিজেন। তো এই সবগুলো দেওয়ার পরেও বাচ্চা যে খুব একটা স্টেবল আছে তা কিন্তু নয়, সিমটমসটা চাপা আছে, সারেনি। কেন? গোড়ার কজটাই তো সারানো হয়নি। কি কারণে আপনার বাচ্চার রোগটা হয়েছে? তো সিমটমস চাপা থাকার ফলে বাচ্চা কিন্তু ভেতরে ভেতরে ইমিউনিটি পাওয়ার লুজ করতে থাকলো। যতক্ষণ ওষুধের ওপরে আছে ততক্ষণ ঠিক, ওষুধ বন্ধ, বাচ্চা আবার বিগড়ে যায়। বিভিন্ন ধরনের কড়া ওষুধ ইউজ করার ফলে বাচ্চার লিভার মেটাবলিজম সিভিয়ারভাবে হ্যাম্পার্ড হয়, যার ফলে বাচ্চার নিউট্রিশন অ্যাবজর্পশনের ক্ষমতা কমে যায়। ফলে আপনারা ঠিকঠাক খাওয়া দাওয়া করালেও বাচ্চার মিনারেলস, ভিটামিনস এসবের ডেফিসিয়েন্সি হতে থাকে। সঙ্গে লুজ হয় তার প্রোটিন মাস। ধীরে ধীরে বাচ্চার খিদে কমে যায়, খাবারে অরুচি চলে আসে, সঙ্গে তার পটি ডিস্টারবেন্সও দেখা যায়। কীরকম? মাঝে মধ্যে আমাশয় হচ্ছে, মাঝে মাঝে সিভিয়ার কনস্টিপেশন হয়ে যাচ্ছে, প্রায় 2-3 দিন স্টুল না পাস করে সে থেকে যাচ্ছে। যখন ডায়রিয়া হচ্ছে তখন সিভিয়ারভাবে হচ্ছে, সঙ্গে অফেন্সিভ স্টুল হচ্ছে, মানে প্রচণ্ড দুর্গন্ধযুক্ত। কিছু ক্ষেত্রে সিভিয়ারিটি বাড়লে পরে স্টুলের সঙ্গে ব্লাডও আসে। এটা অনেক সময় চাইল্ডহুড পাইলস বা চাইল্ডহুড আইবিডির দিকেও কিন্তু বাচ্চাকে নিয়ে যায়, যেটার নিজস্ব আরও কমপ্লিকেশনস রয়েছে, আরও মেডিকেশনস এবং তার সাইড এফেক্টস রয়েছে। ধীরে ধীরে বাচ্চার চেহারা ভাঙতে থাকে, সে আর আগের মতন প্রাণবন্ত নেই, সে পুরোপুরি ঝিমিয়ে পড়েছে, সে আগের মতন আর মনে রাখতে পারে না, মেজাজ তার সবসময় খিটখিটে হয়ে যায়, সে আর স্কুলে সব কিছুতে পার্টিসিপেট করতে পারে না, বন্ধুদের সঙ্গে মিশতে চায় না, আউটডোর অ্যাক্টিভিটিসে অনীহা। অ্যাজ আ হোমিওপ্যাথিক ফিজিশিয়ান এরকম পেশেন্ট আমি প্রচুর পাই। তাদের মধ্যে ইউজুয়ালি দেখেছি মাথায় ঘাম কিন্তু খুব বেশি থাকে, বাচ্চা আউটডোর অ্যাক্টিভিটিস একদম পছন্দ করে না। আর খাবারের চয়েস হিসাবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছি তারা ফাস্ট ফুড, প্রসেসড ফুড, চিপস, চকলেটস এসবের ওপরে পুরোপুরিভাবে ডিপেন্ডেন্ট। বাড়ির লোক বলে যে বাচ্চা খেতে চায় না তাই এগুলো দিই, কিন্তু ভুল হচ্ছে। এই হাই এন্ড প্রসেসড ফুড যেগুলো আপনারা খাওয়াচ্ছেন না, এগুলো তার লিভার ড্যামেজ এবং আরও বিভিন্ন ধরনের হরমোনাল ইমব্যালেন্স আরও ভালোভাবে করাচ্ছে। সুতরাং এটা একটা পার্ট যেটা আপনাদের চেক করা উচিত। তাছাড়াও বাচ্চার এত মেটাবলিজমের ডিফেক্টের ফলে কৃমির ধাত, যেটা আগে কম ছিল, কৃমির ধাতটাও কিন্তু বেড়ে যায়। অ্যাডেড কি হলো? কৃমি তার বাদবাকি যে নিউট্রিশন যেটা বাচ্চার অ্যাবজর্ব করার কথা ছিল সেটা কৃমি অ্যাবজর্ব করে নিচ্ছে, যার ফলে বাচ্চার চেহারা আরও ভেঙে যাচ্ছে। একটা টাইমের পরে দেখবেন বাচ্চা এতটাই দুর্বল হয়ে গেছে, সামান্য একটু সিঁড়ি দিয়ে ওঠানামা, সামান্য একটু
আউটডোর এক্সারসাইজ এইসবে করতে গেলেই সে হাঁপিয়ে ওঠে। আপনারা ডাক্তার চেঞ্জ করে করে হয়রান, প্রপার সলিউশন কেউই পাননি। তবে হ্যাঁ, কিছু মানুষ আছেন যাদের প্রপার নলেজ আছে, তারা দেরি না করে, কমপ্লিকেশন না বাদিয়ে ইমিডিয়েট বেসিসে ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট কিন্তু তার নিজের বাচ্চার জন্য চালু করেছেন। কেন তারা জানেন হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট সাইড এফেক্ট ফ্রি এবং রুট কজ ধরে রোগ সারায়। শুধুমাত্র সিমটম চাপা দেওয়া নয়, রোগের গোড়াটাকে সারায়, যার ফলে রোগ গোড়া থেকে নির্মূল হয়। খুব স্বাভাবিক, রোগ গোড়া থেকে নির্মূল হলে সিমটমসও কমে যাবে, রোগ পুরোপুরি নিরাময় হবে। অ্যাজ আ হোমিওপ্যাথিক ফিজিশিয়ান আমি আপনাদেরকে এটাই সাজেস্ট করব যে আর দেরি না করে, আর ফার্দার কমপ্লিকেশন না বাড়িয়ে বাচ্চাকে ইমিডিয়েটলি কোনো ক্লাসিক্যাল হোমিওপ্যাথির আন্ডারে ট্রিটমেন্ট করান। বাচ্চা খুব সহজেই আরোগ্য হবে। এবারে রোগ কতটা আছে সে অনুযায়ী ডিপেন্ড করবে বাচ্চা সারা টাইম কতটা কি লাগবে। খুব স্বাভাবিক, যারা ফ্রেশ কেস, বেশি মেডিসিনস খেয়ে আসেনি, তাদের ক্ষেত্রে রোগ খুব সহজেই নিরাময় হয়ে যাবে। আর যারা প্রচুর মেডিকেশনস খেয়ে কমপ্লিকেশন বাদিয়ে এসছেন, তাদের ক্ষেত্রে অবশ্যই টাইমটা বেশি লাগবে। তবে উভয় ক্ষেত্রেই সারে। তবে একটা কথা, যাদের ক্ষেত্রে অনেকটাই অর্গান ড্যামেজ হয়ে গেছে বা টনসিলের অপারেশন হয়ে গেছে, সেসব ক্ষেত্রে রোগের সিমটমস কম থাকে, কিন্তু আগের মতন সুস্থ স্টেটে ফিরিয়ে নিয়ে যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। তো আজই স্টেপ নিন আপনার বাচ্চার ভালোর উদ্দেশ্যে। সাজেশন আমার, চয়েস আপনার।